আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ফুয়েল সেল এবং ব্যাটারির মধ্যে তুলনা এই টপিকটা নিয়ে। তো আমরা ফুয়েল সেল এবং ব্যাটারির মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত সাদৃশ্য। তো আমরা জানি যে ফুয়েল সেল হচ্ছে একটা বিশেষ ধরনের গ্যালভানিক কোষ। তো আমরা জানি গ্যালভানিক কোষে যে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে তড়িৎদ্বারগুলো থাকে, তার মধ্যে অ্যানোড হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। একই রকমভাবে ফুয়েল সেলও আমরা দুইটা তড়িৎদ্বার ব্যবহার করি, একটা অ্যানোড এবং অপরটা ক্যাথোড। অ্যানোড নেগেটিভ চার্জ বিশিষ্ট থাকে এবং ক্যাথোড পজিটিভ চার্জ বিশিষ্ট থাকে। তাহলে এটা হচ্ছে প্রথম সাদৃশ্য। এরপর গ্যালভানিক কোষ বা ব্যাটারি এবং ফুয়েল সেলের মধ্যে যে সাদৃশ্য সেটা হচ্ছে আমরা জানি গ্যালভানিক কোষে জারক এবং বিজারক পদার্থ ব্যবহার করা হয়। এর মধ্যে বিজারক পদার্থ সেটা ক্রিয়াশীল হয় অ্যানোডে এবং জারক পদার্থ ক্রিয়াশীল হয় ক্যাথোডে। একই রকমভাবে ফুয়েল সেলও জারক এবং বিজারক পদার্থ ব্যবহৃত হয়। সাধারণত যেটা হাইড্রোজেন ফুয়েল সেল, সেখানে আমরা জারক হিসেবে নিয়ে থাকি অক্সিজেনকে এবং বিজারক হিসেবে নেই হাইড্রোজেন গ্যাসকে। তো এখানেও জারক পদার্থটা ক্যাথোডে কি হবে, বিজারিত হবে এবং বিজারক পদার্থটা অ্যানোডে জারিত হবে। তো এটা দ্বিতীয় সাদৃশ্য, যে জারক এবং বিজারক পদার্থ না হয়, জারক ক্যাথোডে বিজারিত হয় এবং যেটা হচ্ছে বিজারক সেটা অ্যানোডে জারিত হয়। এরপরে আমরা জানি যে গ্যালভানিক কোষে রিডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হয়, যা মূলত বাহ্যিক দিক থেকে কোষের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। অপরদিকে ফুয়েল সেলও একইভাবে জারণ এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় স্বতঃস্ফূর্তভাবে, যার ফলে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। তাই আমরা দেখতে পাচ্ছি উভয় কোষের ক্ষেত্রে সাদৃশ্য হচ্ছে স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ বা ব্যাটারি এবং ফুয়েল সেলের মধ্যে সাদৃশ্য। এখন আমরা দেখব ব্যাটারি এবং ফুয়েল সেলের মধ্যে বৈসাদৃশ্যগুলো। প্রথমত ফুয়েল সেলে হচ্ছে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য উপাদান হিসেবে একটা পদার্থ ব্যবহার করা হয়, যেটা মূলত অ্যানোডে উৎপন্ন যে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন সেটাকে ক্যাথোডে পরিবহন করে নিয়ে যেতে সাহায্য করে এবং ক্যাথোডে বিক্রিয়ায় অংশগ্রহণ করায়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যাটারি বা গ্যালভানিক কোষে কিন্তু ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষে এই ধরনের ভূমিকা পালন করেনি। এ কারণে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ফুয়েল সেল এবং গ্যালভানিক কোষের মধ্যে একটা বৈসাদৃশ্য। এরপর দ্বিতীয় যে বৈসাদৃশ্য সেটা হচ্ছে আমরা দেখেছি যে যেটা গ্যালভানিক কোষ বা সাধারণ যেটা ড্রাই সেল ছিল, সেখানে অ্যানোডে জারণ প্রক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া সংঘটিত করার জন্য যে জারক এবং বিজারক পদার্থ নেওয়া হতো সেগুলো থাকতো দ্রবণ রূপে অর্থাৎ আয়নিক রূপে থাকতো। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে ফুয়েল সেলে যে জারক এবং বিজারক পদার্থ ব্যবহার করি, এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাসীয় পদার্থ ব্যবহার করা হয়। শুধুমাত্র মিথানল ফুয়েল সেলে মিথানল দ্রবণকে ব্যবহার করা হয় জারণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অ্যানোডে, অর্থাৎ বিজারক হিসেবে মিথানল দ্রবণ ব্যবহার করা হয়, জারক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়। আর বাকি সব ধরনের ফুয়েল সেলে হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করা হয় বিজারক হিসেবে এবং অক্সিজেন গ্যাসকে ব্যবহার করা হয় জারক হিসেবে। এরপরে আমরা দেখতে পাই যে ব্যাটারি বা সাধারণ গ্যালভানিক কোষের ক্ষেত্রে তড়িৎচালক শক্তির মানটা নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট তড়িৎচালক শক্তির মান ব্যবহৃত হয়ে যাওয়ার পর ওই কোষটা আর ক্রিয়াশীল থাকে না, অর্থাৎ কোষের আয়ুষ্কাল একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে। কিন্তু ফুয়েল সেলের আয়ুষ্কাল অনির্দিষ্ট, যেহেতু এখানে অ্যানোড এবং ক্যাথোডের মধ্য দিয়ে পাইপের মাধ্যমে ফুয়েল সরবরাহ করার ব্যবস্থা থাকে। তাই যতক্ষণ ফুয়েল সরবরাহ করা হবে ততক্ষণ কোষটা ক্রিয়াশীল থাকবে। ফুয়েল সরবরাহ করা যখন বন্ধ হয়ে যাবে তখনই কোষটা মৃত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কোষের আয়ুষ্কালটা নির্দিষ্ট না, কারণ কোষের আয়ুষ্কালটা ফুয়েলের সরবরাহের উপর নির্ভরশীল। তো আমরা যদি অনেক সময় ধরে ফুয়েল সরবরাহ করতে পারি, যত বছর ধরে ফুয়েল সরবরাহ হবে তত বছর কিন্তু কোষটা ক্রিয়াশীল থাকতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্যালভানিক কোষের আয়ুষ্কাল নির্দিষ্ট কিন্তু ফুয়েল সেলের আয়ুষ্কাল অনির্দিষ্ট। তো এই ছিল আজকে আমাদের ব্যাটারি এবং ফুয়েল সেলের মধ্যে তুলনামূলক আলোচনা। তো আমরা ব্যাটারি এবং ফুয়েল সেলের কিছু সাদৃশ্য বা মিল নিয়ে কথা বলেছি এবং কিছু বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।